আজকে চতুর্থ দিন গ্রামে আসছি আর আজকেও বাসায়ও চলে যাব। আর আজকে আমার শ্বশুর আব্বা জালে অনেকগুলো মাছ পাইছে, মানে আজকে সব থেকে বেশি মাছ পাইছে। তাই আমার শ্বশুর আব্বা এগুলো সব কিছু জিয়ে রাখতেছে আর আমার শাশুড়ি আম্মা বলছে কিছুক্ষণ পরে এগুলো সব কাটবো, এই সবগুলো মাছ আজকে তোমাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আসলে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু বড়রা মানিয়ে নিতে পারলেও ছোটরা কিন্তু মানিয়ে নিতে পারে না। এই যে আমার ছেলে কয়েকদিন ধরে আসছে, অনেক অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থ বলতে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার পরিমাণটা একটু বেশি লাগছে। তাই আমার হাজব্যান্ড একটু রোদ্রে দাঁড়াইছে। আর এই দিক দিয়ে আইসা দেখি আমার শাশুড়ি আম্মা সকাল সকাল গরম গরম চা বানাই ফেলছে। গ্রামে কিন্তু এখনো সকালে ঠান্ডাই লাগে। আর এই যে একটা মুরগি পালে আমার শাশুড়ি, মুরগিটা খাচ্ছে। ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিলাম। তারপর আমার শাশুড়ি বোয়া ভাত আর ভর্তা বানাইছিল। আমরা যেহেতু আজকে চলে যাব, তো আমার কথা ছিল যে আজকে সকালে খাওয়া দাওয়া করি বাসায় চলে যাব। আমার শাশুড়ি আম্মা বলতেছে ডাল ভাত যাই রান্না করি বিকেলবেলা যাইবা, এখন সকালে যাওয়া লাগবে না। ঢাকায় যেহেতু অনেক গ্যাসের প্রবলেম, গ্যাস থাকে না, গিয়ে কী বা রান্না বান্না করবা, দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা চলে যাই। গ্রাম থেকে আসতে যেহেতু ঢাকাতে এত সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে আসা যায়। আর মাওয়া রোডের ওই রোডটা তো অনেক ক্লিয়ার থাকে, মানে নিমতলি থেকে ঢাকা আসতে অনেক সময় কম লাগে, 1 ঘন্টার ভিতরেই ঢাকা চলে আসা যায়। তো যাই হোক, আমি একটু তরকারিটা রান্না করতেছিলাম আর আমার শাশুড়ি আম্মা মাছ কাটতে চলে গেছে। ওইগুলো কেটে পরিষ্কার করে সব কিছু বক্স করে দিয়ে দিয়েছে। পারে না যে কত কিছু ছেলের বউকে দিয়ে দিবে, কি আর বলবো। তো বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে আসছি, তারপরে আরও কাপড়ের ব্যাগ আছে, তো সব মিলিয়ে ঝিলে অনেক হয়ে যায়, তার জন্য আর বেশি কিছু আনতে পারি নাই। দুপুরে খাওয়া দাওয়া করার পর বাচ্চাদেরকে ঝটপট রেডি করিয়ে দিলাম, আমিও রেডি হয়ে গেলাম। আর আমার হাজব্যান্ডের কাছে ছেলেকে একটু রেখে একটু গ্রামটা ঘুরে আসি। তো আসার পরে একদিনও সময় পাই নাই গ্রামটা ঘোরার জন্য। আজকেই যাওয়ার আগ মুহূর্ত ননদ বলতেছে চলুন একটু হাঁটাহাঁটি করে আসি, যেহেতু মাত্র চলেই যাবেন এখন। হ্যাঁ, আমি বলতেছি চলো। তো ওই যে ওই পার হচ্ছে আমার শ্বশুরের বড় ক্ষেত, যেখানে সে চাষাবাদ করে, এপার থেকে পুরোটা ক্ষেত দেখা যায়। আর এই কাঁঠাল গাছটা নাকি এক চাস্তো চাচা শ্বশুর। আমি তো আর এতজনের নাম জানি না, তো সে যেহেতু এলাকার মেয়ে, তো সব কিছুই চিনে জানে। তো সে আবার চললো এই যে করুই ফুল, এগুলো ফুল তুলতে, বলতেছে একগুলো একসাথে যদি সবগুলো করে দিই তাহলে দেখতে নাকি অনেক সুন্দর লাগবে। তো আমি বলতেছি তুমি পরে যাইবা, চলে আসো, লাগবে না এরকম ফুল। একটু ঘোরাঘুরি করার পর তারপরে চলে আসলাম এই যে যাওয়ার মুহূর্তগুলো আসলে খুবই কষ্টকর, কি আর বলবো। তো আমার শ্বশুর তো ছেলেকে কোলে নিয়ে বসে আছে, তাদের বংশের একমাত্র নাতি। বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, আসতে তো হবেই, কয়েকদিন পরে তো বিয়ে শাদী হইলে আবার আসতে হবে, তার জন্য তাড়াহুড়া করেই চলে আসছি। 4 দিন থাকছি, এই প্রথম এতদিন থাকলাম। তো যাওয়ার আগ মুহূর্তে সবাইকে নিয়ে একটু ছবি তুললাম। কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে আমার দেবর তো আগেই চলে গেছে গাড়ি নিয়ে আসার জন্য। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর সবাইকে বলে যাচ্ছিলাম দীর্ঘ 4 দিন থাকছি। আসলে ভাবতে অবাক লাগতেছে, আমি গ্রামে এসে এই প্রথম 4 দিন থাইকা গ্রামের বউ হয়ে গেছিলাম। আসলে কি সবাই কিন্তু গ্রামে থেকে গ্রামে কাজ করতে পারে না, যারা গ্রামে থাকে আসলে তারা অনেক কষ্ট করে। কিন্তু এই যে কল চাবায়া পানি উঠানো খুবই কষ্টকর। আমার শাশুড়ি আম্মা কিন্তু এই যে এখনো কল চাবায়া তারপরে কাজকর্ম করে। আমি যেই কয়দিনই ছিলাম কল চাবাইতে পারি নাই, মানে পানি উঠাইতে গেলে অনেক কষ্টকর, আধা বালতি পানি চাবাইতে গেলে 1 ঘন্টা লাগে, এমন একটা অবস্থা। আর সেখানে কল চাবায়া রান্না করা, কাপড় চোপড় ধোয়া, আদার্স কাজ করা কি পরিমাণ কষ্ট যারা করে তারাই বুঝে। যাওয়ার আগ মুহূর্ত এটা হচ্ছে একটা আম বাগান, বিরাট বড় একটা আম বাগান ছিল, তো সেটা একটু ভিডিও করলাম। গ্রামে এত সুন্দর সুন্দর প্লেস আছে, বের না হলে বোঝাই যায় না। এখন গ্রামের বউ বলে কথা, তাই আর বের হই না, আমার নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি বলে সমস্যা কি, তুমি ঘুরে আসো, যাও। মানে তাদের কাছ থেকে কিন্তু কোনো বাধা নাই যে তারা বলবে যে এখানে যেও না, ওইখানে যেও না। গ্রামের বউ মানুষ 10 কথা বলবে, তাদের কথা হচ্ছে গ্রামে আসছো শহর থেকে, তোমরা আরও ঘোরাঘুরি করো, তোমরা এক এক জায়গায় দেখো, যাও। কারণ শহরে তো ঘরবন্দি জীবন থাকে, আটকানো থাকি, কোনো জায়গায় যেতে পারি না, বের হতে পারি না বাচ্চাদেরকে নিয়ে। তো বলতে বলতে কিন্তু ডিমতলি থেকে একটা সিএনজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঢাকায় এসেই তো আবার ব্যস্ততম দিন, বাচ্চাদের লেখাপড়া শুরু হয়ে যাবে। তো আমরা বলতে বলতে কিন্তু 1 ঘন্টার ভিতরেই বাসায় চলে আসছি। আর ওইদিকে রাস্তা কিন্তু অনেক ক্লিয়ার থাকে, কোনো জ্যাম জট কিছুই থাকে না। এই ব্রিজটার পাশে যে নীল আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু হচ্ছে পদ্মার রেল গেটের ব্রিজ। এখান দিয়ে মানে রেল লাইন চলে, রেল যায় ডাইরেক্ট পদ্মা নদীতে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।